আজকের কোর্টের রায় যদি তুমি বলো একদম নিট ফলাফল, তাহলে এক এক। কেন এক এক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হুজুর গণতন্ত্রের স্বার্থে। কখন ওই সময় আপনার গণতন্ত্র কোথায় থাকে, ভোটার অধিকার কোথায় থাকে? যখন পঞ্চায়েত 18 সালের পঞ্চায়েত নির্বাচনে 1.5 কোটি মানুষ ভোট দিতে পারেনি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সেই মানুষের ভোটের অধিকার কোথায় থাকে? আজকে আপনি ভোটের অধিকার নিয়ে সরব হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেদিন আপনি কেন সুপ্রিম কোর্টে যাননি? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করলেন, 5 মিনিট সময় চাইলেন বিচারপতির কাছে, বললেন 5 মিনিট সময় দিন, আমার হাম্বেল রিকোয়েস্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার কথা। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। দিল্লিতে দাপাদাপি আমরা কয়েকদিন ধরে দেখছি, সুপ্রিম কোর্টও কিন্তু বাদ গেল না। সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে হাসি মুখে বেরিয়ে এলেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কি বলবেন স্যার, হাসি মুখে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোর্টের মধ্যে কি ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত থ্যাংক ইউ জানিয়ে জাজেদেরকে বেরিয়ে এলেন? না দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পয়েন্ট দাবি সবগুলোই কিন্তু কোর্ট আজকে শুনানির সময় গ্রহণ করেছে, বিচার করবে বলে ঠিক করেছে। আগামী সোমবার সেই বিচার হবে। ফলে কোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কিন্তু এক কথায় খারিজ করেননি, বরঞ্চ তারা আগামী সোমবার শুনানিতে অন্তর্ভুক্ত করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জয় হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চাইছেন। দেখো, গত 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গেছেন, যে কারণে দিল্লিতে গেছেন, তুমি যদি আমাকে একটা মার্কস দিতে বলো, তাহলে আমি 100-তে 90 দিব। প্রথম দিন ওনার উদ্দেশ্য ছিল যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উনি কতটা লড়াই করছেন, অর্থাৎ ইলেকশন কমিশনের বিরুদ্ধে কতটা লড়াই করছেন সেটা জনসমক্ষে আনা। তিনি বৈঠকে গেলেন, 1-1.5 ঘন্টা বৈঠকও করলেন, এবং বৈঠক শেষে তিনি পরিষ্কার জ্ঞানেশ কুমারকে বিজেপির দালাল, বিজেপির লোক, মিথ্যাবাদী এমন সমস্ত শব্দে ভূষিত করলেন, এবং পরিষ্কার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তিনি লড়াই যে চূড়ান্ত পর্যায়ে গেছেন এবং বয়কট করে এসছেন সেটা জাহির করলেন। ইমপিচমেন্ট না, এটা হলো প্রথম দিনের। তাহলে প্রথম দিন মমতা ভার্সেস জ্ঞানেশ কুমারের লড়াইয়ে মমতা জিতলেন, কারণ জ্ঞানেশ কুমার তো পাবলিকলি কিছু বলতে পারেনি। সেই অর্থে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে তার ভোট ব্যাংকে যে দেওয়ার কথা, বার্তা দেওয়ার কথা তিনি দিলেন। দ্বিতীয় দিন গতকাল একটা প্রশ্ন মানুষ কমেন্ট বক্সে হয়তো করবেন যে জ্ঞানেশ কুমারের বলার কোনো অধিকার আছে কি বাইরে প্রেসের সামনে? ছিল ইলেকশন কমিশন যদি মনে করতো তাহলে পুরো ভিডিওটাই বাজারে ছেড়ে দিতে পারতো, সেই এখতিয়ার তার আছে। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়েছে সেটা ছেড়ে বাইরে আনতে পারতো। একদম একদম এই জায়গাতেই তো আমি বলছি যে অধিকার আছে। তুমি আমার বিরুদ্ধে 100টা অভিযোগ আনলে, তাহলে আমার তো এখতিয়ার আছে আত্মরক্ষার। ইলেকশন কমিশন শুধু এইটা লিখে ভিডিওটা ছাড়তে পারতো, ফর দ্য পাবলিক ইন্টারেস্ট উই আর রিলিজিং দিস ভিডিও। এত কাউকে আক্রমণ না করে, কিছু না করে ভিডিওটাকে জাস্ট আপলোড করে দিতে পারতো ইলেকশন কমিশনের ওয়েবসাইট। ইলেকশন কমিশন অনেক বিষয়ে ওয়েবসাইট আপলোড করে, ওয়েবসাইটে তাদের করেনি তারা দ্বিতীয় দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে গেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা হয়রানির শিকার হয়েছেন বিডিওদের দ্বারা, এসডিওদের দ্বারা। শফিকুল ইসলাম একটি সাক্ষাৎকার নিয়েছেন যেখানে পরিষ্কার ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিকটিমদের নিয়ে গেছেন এসআইআর এর ভিকটিম বলে, তাদের মধ্যে অনেকেই টাকা পয়সার বিনিময়ে গেছেন, অনেককে নিয়ে বলা হয়েছে ঘরবন্দি থাকো, অনেককেই বলা হয়েছে যে তুমি মুখ খুলবে না। এই রকম মানুষগুলোকে নিয়ে যেভাবে তোতা পাখি কে শেখানো হয় সেইভাবে শিখিয়ে পড়িয়ে তিনি একটা প্রেস কনফারেন্স করলেন, যে প্রেস কনফারেন্স থেকে তিনি ইমপিচমেন্টের ডাক দিলেন। অর্থাৎ জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করবার জন্য সংসদে মহা অভিযোগ এর আনবেন, এটা এমন ভাবে খাওয়ালেন। অধিকাংশ মিডিয়া ইনক্লুডিং বাংলার মিডিয়াগুলো না বুঝেই বলতে শুরু করে দিল যে জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট করছে তৃণমূল, জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট করছে তৃণমূল, জ্ঞানেশ কুমারকে। এমনকি আনন্দবাজারের মতন পত্রিকা, আমি বাই নেম বলছি তোমায়, না বুঝে না জেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কিন্তু তারাও
যেভাবে ইমপিচমেন্ট মানে কার্যত করে ফেলে দিয়েছে, এরকম একটা ভাবনা সমস্ত সংবাদ মাধ্যম থেকে প্রচার করা হলো, আনন্দবাজারে প্রচার করা হলো। আনন্দবাজারে প্রচার করলে কি তার অ্যাকসেপ্টেবিলিটি বিরাট হয়, কিন্তু সে তাহলে সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সফল। তিনি বিভ্রান্তমূলক খবর মানে ছড়াতে চেয়েছিলেন, তিনি খাওয়াতে চেয়েছিলেন, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ খেয়েছে। ধরো এটা তো আমাকে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে তার ভোটারদেরকে বার্তা দিচ্ছেন, তার কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন, উল্টো দিকে বিজেপি তো মারা গেছে। বিজেপি কোথায়? রাস্তার রাজনীতি কোথায়? বিজেপির অনেক ইউটিউবার বা বিজেপির অনেক সমর্থক কোন কোন জায়গায় ফোন করে কোন কোন জায়গায় জানতে চাইছে, দাদা আপনি এত তীব্র বিরোধিতা করছেন, এত আমাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনার নেতা রাস্তায় কোথায়? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ন্যারেটিভ নিয়ে গেছে যে নাম সবাইকে বাদ দিচ্ছে, কেটে দিচ্ছে, 58 লক্ষ নাম বাদ দিচ্ছে, বাদ দিয়ে দিয়েছে। 58 লক্ষের মধ্যে 24 লক্ষ শুধু মৃত, 12 লক্ষ হলো স্থানান্তরিত ভোটার। এদের বাদ দেওয়ার কি আছে? এদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন জয়ী হয়েছে না। তুমি এটা জিনিস বোঝো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাজনীতি করছেন, রাস্তার রাজনীতি, তার বিকল্প দিল্লি থেকে বিজেপির মারা গেছে, বিজেপি বিজেপি সাংসদগুলো মারা গেছে, বিজেপির বিরোধী দলের নেতা থেকে সমস্ত যেন মারা গেছে। তারপরে দিল্লিতে যে বিজেপির যে ইউনিট আছে, মানে তাদের তো একটা পার্টি অফিস আছে, দিল্লিতে তো তাদের একটা সরকার চলছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার পলিটিক্স তুমি করনি কেন? কেন করনি? তাহলে রাস্তার রাজনীতি তোমরা করবে না, সব ঠেকা কিছু মানে সংবাদ মাধ্যম দিয়ে রেখেছে, রোজিনা দিয়ে রেখেছে, শফিকুল দিয়ে রেখেছে, সমস্ত ঠেকা যেন রোজিনা শফিকুলদের, আর বাদ বাকি আপনারা হাওয়া খেয়ে চলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম দ্বিতীয় দিন রাস্তার রাজনীতি করছে, তার কাউন্টার আপনারা করেছেন। কালকেই তো দিল্লিতে পশ্চিমবাংলার সমস্ত এমপি গুলোকে নিয়ে আপনারা কাউন্টার একটা মানে প্রেস কনফারেন্স করতে পারতেন। একইভাবে মৃত নামগুলোকে কিভাবে তৃণমূল কংগ্রেস রেখে দিচ্ছে, কিভাবে তৃণমূল কংগ্রেস তার প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হয়রানি করছে, কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানে প্রচুর নাম এসছে, তৃণমূল যেভাবে ছকে চেয়েছে মানুষকে ক্ষিপ্ত করতে, সেইভাবে কিভাবে 6800 বুথে কার্যত দখল করে এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছে, এই ছবিটা তো আপনারা আনতে পারতেন। আপনারা রাস্তার রাজনীতি বিজেপি করেননি, না করে আপনারা সোশ্যাল মিডিয়া মেন মিডিয়াকে দোষারোপ করছেন যে কেন এত মমতা মমতা করছে। আরে আপনারা রাস্তার রাজনীতি কোথায় করছেন? এটা দ্বিতীয় দিন কার্যত বলা যায় শফিকুল ইসলামের মতন একটি ছেলে বিহাবরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কাদেরকে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে। অথচ অবশ্যই মেন স্ট্রিম মিডিয়া সেটা ধরেনি, কেন ধরেনি তারাই বলতে পারবে, কিন্তু শফিকুল তো দেখিয়ে দিয়েছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস যে নিয়ে গেছে, দিল্লিতে নিয়ে গেছে এবং তাদেরকে বন্দি করে রেখেছে। ফলে তার কাউন্টারটা তো মানে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির দেওয়ার কথা ছিল। ফলে গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা রাজনীতি জয়ী হয়েছে। তৃতীয় দিন মাস্টার স্ট্রোক মমতার ক্ষেত্রে আমি বলবো। দেখো তিনি সারা ভারতবর্ষের বিরোধী মুখ, মানে মোদির বিরুদ্ধে মুখ। ফলে এই আজকে যে বিরোধিতাটা এসআইআর এ মানে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটা তো রাহুল গান্ধীও করতে পারতেন ন্যাশনাল লেভেলে, এটা তো তেজস্বী যাদবও করতে পারতেন, এটা তো অখিলেশ যাদবও করতে পারতেন, তো কেউ তো করেননি। শেষ পর্যন্ত মোদির কে বিরোধিতা করতে বা ইলেকশন কমিশনকে বিরোধিতা করতে চরম পর্যায়ে একেবারে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? এই আজকে সুপ্রিম কোর্টে যে মানে তিনি দেখো সবাই জানতো যে এই মামলাটা মানে হয় লাঞ্চের আগে বা পরে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 10টার সময় গিয়ে পুরো মানে প্রচারের আলোর মধ্যে ঢুকে গেলেন। তারপরে শুনানির সময় নিজে শুনানির জন্য সময় চাইলেন 5 মিনিট। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি 5 মিনিট কেন, 15 মিনিট মানে আমরা হিয়ারিং শুনবো, আপনার মানে বক্তব্য শুনবো। এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত তাকে এলাও করলেন। তিনি একটার পর একটা যে পয়েন্টগুলো উনি পশ্চিমবাংলায় বিরোধী দলের এগেনস্টে বলেন, নির্বাচন কমিশনের এগেনস্টে বলেন, সেইগুলোই তিনি বললেন, যেগুলো তিনি মঞ্চে বলেন। সুপ্রিম কোর্টকেও ভাবতে হবে যে আজকে কোনো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আপনাদের
সুপ্রিম কোর্টের এজলাসটা ব্যবহার করলো না তো প্রচারের জন্য, সারা ভারতবর্ষের প্রচারের জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির সুবিধের জন্য নিজে সওয়াল করে সমস্ত দেশের সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেন আপনার ওই কোর্টটাকে ব্যবহার করে, মানে এজলাসটাকে ব্যবহার করে। আগামী দিন যদি পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়, সেই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের যদি কোনো বিরোধী লোকজন মারা যায়, তাহলে শুভেন্দু অধিকারী যদি বলেন যে আমি আমার নামে মামলা করব এবং আমিও কোর্ট গা দিয়ে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই মানে আমার সওয়াল করব, তখন আপনাকে কিন্তু শুভেন্দু অধিকারীকেও অ্যালাউ করতে হবে। আগামী মানে দেখো, প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন করছে। একটা জিনিস আমি ক্লিয়ার করে দেয়, আমি সংবাদ মাধ্যমে দেখছি যে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, এটা ভুল ভাবে বলা হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইনজীবী হিসেবে নয়, তিনি সাধারণ মানুষ হিসেবে আমিও চাইতে এটা হলো যিনি পিটিশনার তিনি নিজে নিজে করতে পারেন। দেখো, করতে দেয় না, সত্যি বলতে কি এগুলো বলতে ভালো লাগে। তুমি আমি যদি হাইকোর্টে অনেকেই করে, আমরা দেখেছি হাইকোর্টে করে, লোয়ার কোর্ট গুলোতে তো কোনো অ্যালাউই করে না। পুলিশ মানে উকিলরা বলে না আপনাকে লয়ার নিতেই হবে। হাইকোর্টেও মানে অনেক মানে মানে খড়কটা পড়ি, হ্যাঁ অপশন আছে, লিগ্যাল প্রভিশন আছে। শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই পারবে। আগামী দিন সুপ্রিম কোর্টকে ব্যবহার শুভেন্দু অধিকারী করবে, আগামী দিন সূর্যকান্ত মিশ্রও মানে ব্যবহার করবে। রাজনৈতিকবিদদের এখন থেকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তা শিখিয়ে দিলেন, মোহাম্মদ সেলিমও মানে সুপ্রিম কোর্টের এজলাস ব্যবহার করতেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে পথপ্রদর্শক, ভারতবর্ষের প্রথম রাজনীতিবিদ যিনি এজলাসকে পূর্ণভাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রীর পদে থেকে। ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পথে আরো অনেকেই পথিক হবেন। ফলে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে যে রাস্তাটা খুলে দিলেন, সেটা কিন্তু আগামী দিনে যে কোনো নেতা সেখানে এই এজলাসকে ব্যবহার করে সারা দেশে প্রচারে আসতে চাইবে, তার ইস্যুটাকে প্রচারে আনতে চাইবে, স্বচ্ছ করতে চাইবে। হ্যাঁ অবশ্যই। এবং এইবার আমি তোমায় বলছি যে দেখো, আগামী সোমবার মানে পরবর্তী শুনানি, আজকের কোর্টের রায় যদি তুমি বলো একদম নিট ফলাফল, তাহলে এক এক। কেন এক এক? কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা বক্তব্য শুনেছে, পয়েন্ট গ্রহণ করেছে, বর্জন করেনি। বি কেয়ারফুল, বর্জন করেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়েন্টগুলো নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1-0, কিন্তু 1-0 কি করে এক এক হয়ে গেল? তার কারণ ওই কোর্টই যখন ইলেকশন কমিশনের লয়ার বলেছে যে রাজ্য সরকার সহযোগিতা করেনি বলেই আমাদের মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে, রাজ্য সরকার সহযোগিতা করেনি বলেই কর্মী পাইনি আমরা, তখন কোর্ট কিন্তু আজকে একটাই নির্দেশ দিয়েছে যে এর মধ্যে সোমবারের মধ্যে রাজ্য সরকারকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে কাজগুলো সেগুলো মেটানোর জন্য অফিসার মানে র্যাঙ্ক 2 অফিসারের লিস্ট তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। অর্থাৎ রাজ্য সরকার যে মানে এতদিন অসহযোগিতা করেছে, সুপ্রিম কোর্টের রায়ে আজকে একটি রায় হয়েছে, রায় আজকে মানে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে, চূড়ান্ত রায়ের আগে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ এসছে, সেটা আগামী সোমবারের আগে রাজ্য সরকারকে অফিসারদের নিয়োগ করতে হবে এবং সেই লিস্ট সুপ্রিম কোর্টের হাতে জমা দিতে হবে, যেটা ইলেকশন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বানান ভুল বা ইত্যাদি ছোট ছোট কাজের জন্য ব্যবহার করবে, যাদের যে অফিসারদের দক্ষ হতে হবে এবং বাংলায় জ্ঞান থাকতে হবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কোনোটাই রিজেক্ট করেননি, গ্রহণ করে করা হয়েছে, বিচার চূড়ান্ত হয়নি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে অসহযোগিতা করেছে, কর্মী দেয়নি, সেই মর্মে যে অভিযোগটা ইলেকশন কমিশন করেছিল, সেই মর্মে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর যে তোমরা ইমিডিয়েটলি কর্মী দাও, তোমাদেরকে মানে ইলেকশন কর্মী দিতে হবে। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা নিয়ে আমি দুটো লাইন শুধু বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, হুজুর গণতন্ত্রের স্বার্থে, কখন ওই সময় আপনার গণতন্ত্র কোথায় থাকে, ভোটার অধিকার কোথায় থাকে? যখন পঞ্চায়েত 18 সালের পঞ্চায়েত নির্বাচনে 1.5 কোটি মানুষ ভোট দিতে পারেনি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সেই মানে মানুষের ভোটের অধিকার কোথায় থাকে? আজকে আপনি ভোটের অধিকার নিয়ে সরব হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেদিন আপনি কেন সুপ্রিম কোর্টে যাননি? সেদিন আপনি তো বলেননি যে 1.5 কোটি লোক মানুষ ভোট দিতে পারেনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন কেন কেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যখন মানে জেলার পর জেলার লোক ভোট দিতে পারেনি, জেলার পর জেলার বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, তখন তো আপনাকে দেখিনি গণতন্ত্রের স্বার্থে ভোটারদের অধিকারের স্বার্থে সরব হতে। তখন আপনি জয়ী হতে গিয়ে বিরোধীরা যাতে ভোট দিতে না পারে, বিরাট সংখ্যক মানুষ যাতে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, সেই কারণে 2018 সালে 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে আপনি আপনার জয় হিসাবে দেখিয়েছিলেন। ফলে যখন যখন ভোট পড়বে, আজকে আপনি বলছিলেন এসআইআর এর মানুষের মৃত্যু ঘটেছে, যখন পঞ্চায়েত নির্বাচনে 100 মানুষের লাশ 2023 সালে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো আপনার চোখে জল দেখিনি। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যখন 76 জন মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন তো আপনাকে চোখের জল দেখিনি। ফলে আপনার চোখের জল, আপনার সওয়াল, আপনার যে দিল্লিতে গিয়ে 3 দিন ধরে রাজনীতি, সেই রাজনীতিতে বিরোধীরা পরাজিত হতে পারে, কিন্তু আমাদের চোখ কখনোই ফাঁকি যাবে না। যদি সত্যি আপনি প্রকৃত গণতান্ত্রিক হতেন, আপনি যদি সত্যি ভোটারদের অধিকার নিয়ে সরব থাকতেন, অধিকার নিয়ে সচেতন থাকতেন, তাহলে 18 পঞ্চায়েত নির্বাচনেও আপনার মনে হতো যে এই লোকগুলো ভোট দিতে পারছে না, এটা ঠিক নয়। আপনার তখন মনে হতো 23 সালেও এতগুলো লাশের বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন আমি চাই না। কিন্তু আপনি কেবলমাত্র আপনার আখের গোছানোর জন্য, রাজনীতির আসনটা নিশ্চিত করবার জন্য আপনি আপনার মতন করে অবস্থান নিচ্ছেন। সুপ্রিম কোর্টকে আপনি ফাঁকি দিতে পারেন, সুপ্রিম কোর্টকে ইমোশনালি চার্জ করে দিতে পারেন, বিরোধীদের কুপকাত করে দিতে পারেন, কিন্তু 2-4টা অবজারভার থাকবে যারা প্রশ্ন তুলবে যে আপনার এই সিলেক্টিভ ইমোশন, আপনার এই নির্বাচিত, আপনার আংশিক যে আবেগ, আংশিক মানুষের প্রতি দায়বদ্ধতা, আপনার ভোটের অধিকার সম্পর্কে কেবলমাত্র আপনার দলের অধিকার, আপনার ভোটারদের অধিকার রক্ষা, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবাংলার নাগরিকদের অধিকার, নাগরিকদের ভোটের অধিকার রক্ষার ক্ষেত্রে আপনার ভূমিকা কেন হারিয়ে যায় যখন রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচন হয় বা অন্য কোনো নির্বাচন হয়? তখন তো আপনি বিরোধীদের মারধর করে বের করে দেয় আপনার কর্মীরা, ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারে না, আপনার লোকরা ভোট দিতে চায়, ভোট দিয়ে দেয়। আপনি যে কোনো মূল্যে চাইছেন 2024 সালের লোকসভা নির্বাচনের ভুয়ো ভোটার তালিকা ধরে ভোট দান নিশ্চিত করতে। আপনি চাইছেন এসআইআর কে বাদ দিয়ে মৃত ভোটার থাকুক, আপনি চাইছেন এসআইআর বাদ দিয়ে যাতে করে 2 বা ততোধিক নাম আছে সেই সমস্ত ভোটার থাকুক। আপনি চাইছেন রাজ্য থেকে স্থায়ীভাবে চলে গেছে এমন মানুষগুলো স্থায়ীভাবে তাদেরকে ভোটার হিসাবে রাখতে হবে। আপনি 2024 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে নির্বাচন চাইছেন আপনার হলফনামাতে, এই প্রশ্নটা আসছে। তাহলে দিনের শেষে আপনি ভুতুরে ভোটারের দিয়ে যে যেতেন, এক একটা বিধানসভা পিছু প্রায় 40 থেকে 45 হাজার ভুতুরে ভোটার আছে, মৃত ভোটার আছে, অবৈধ ভোটার আছে, 2 বা ততোধিক নামের ভোটার আছে, অন্য রাজ্যে চলে যাওয়া, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার আছে। সেই ভোটারদের নিয়ে জয়ী হতে এবারও চাইছেন। বিরোধীরা আপনাকে মোকাবিলা করতে পারেনি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা পারেনি, এমনকি জ্ঞানেশ কুমার পারেনি, কিন্তু ইতিহাসে কিন্তু লেখা থাকবে আপনি সিলেক্টিভ ভাবে কেবলমাত্র অধিকারের কথা বলেছেন, শুধু দলের অধিকারের কথা বলেছেন, পশ্চিমবাংলার নাগরিকের অধিকারের কথা বলেননি।